আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে সমাস নিয়ে আলোচনা করব। তাই সমাসের সংজ্ঞায় যাওয়ার পূর্বে আমাদের জানতে হবে সমাস শব্দের অর্থ কী। সমাস শব্দের যদি অর্থ বলি তবে বলবো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপ করা। ঠিক আছে, তো প্রথমে আমি সমাস বলি। সমাস হচ্ছে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে এক পদে পরিণত হওয়াকেই বলা হয় সমাস। ঠিক আছে, দুই বা তার থেকে বেশি পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। যেমন দেখো, রাজপুত্র কি হবে? রাজার পুত্র। ঠিক আছে, কি হলো এখানে? রাজার পুত্র। তো দুই বা তার থেকে বেশি কি হবে? পদ যখন এক পদে, এছাড়াও বলতে পারি যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে, এরকম এক দুই তিনটি পদ। ঠিক আছে, দুই বা তার থেকে বেশি পদ যখন এক পদে পরিণত হয় তখন সেটাকে বলা হয় সমাস। এখন আমরা আলোচনা করব ব্যাস বাক্য কি। যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, বলেছে যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। আমাদের প্রশ্নে থাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, তো বলেছে আমাদের আলোচনা এখন হচ্ছে ব্যাস বাক্য কি। তো ব্যাস বাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয়। এখন আমি যেমন দিন রাত, কি হবে? দিন ও রাত, এই হয়ে গেল। এই একটি হচ্ছে সমাসবদ্ধ পদ। সেই সমাসবদ্ধ পদের যখন বিশ্লেষণ করা হলো সেই বিশ্লেষণ করাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন আমরা আলোচনা করব সমস্যমান পদ। সেটা হবে সমস্যমান পদ। যে পদগুলো নিয়ে সমাস হয়, অর্থাৎ যে পদগুলো নিয়ে কি হয়েছে? সমাস হয়েছে। দিন ও রাত নিয়ে কি হয়েছে? সমাস গঠিত হয়েছে। সমাস গঠিত হয়ে কি হয়েছে? দিন রাত হয়েছে। অর্থাৎ যে পদগুলো নিয়ে সমাস গঠিত হয় তাকে বলা হয় সমস্যমান পদ। ঠিক আছে, তারপর আসলাম আমরা সমাসবদ্ধ বা সমস্ত পদ। সেটাকে বলা হয় সমাসবদ্ধ বা সমস্ত পদ। যে পদগুলি একত্রে মিলে সমাস হয়। দেখো, এই যে পদ, এই সবগুলো পদ একসাথে মিলে হয়েছে কি সমাস। যে পদগুলি একত্রে মিলে সমাস হয় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ। এখানে সমাসবদ্ধ পদ হচ্ছে দিন রাত। আর যে পদগুলো নিয়ে সমাস গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে সমস্যমান পদ। আর যে পদগুলোর দ্বারা কি হচ্ছে? সমাস গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে যে পদগুলো একসাথে মিলে সমাস গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে সমস্ত পদ। তারপর আমরা আসলাম পূর্ব পদ কি এবং উত্তর পদ কি। বলেছে এটা হচ্ছে সমস্যমান পদ। যেমন দিন রাত, সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ কি বলেছিলাম? যে পদগুলো
যে পদগুলো নিয়ে সমাস হয়েছে, যে পদগুলো নিয়ে সমাস হয়েছে তাকে বলা হচ্ছে সমসমান পদ। আর যে পদগুলোর দ্বারা সমাস গঠিত হয়েছে, যে পদগুলো একত্রে মিলে সমাস গঠিত হয়েছে সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে। আর এই সমসমান পদের পূর্বের যে পদ থাকে সেই পদকে বলা হচ্ছে পূর্বপদ। যেমন আরেকটি উদাহরণ দেখিয়ে দিই, মনোযোগ। মনোযোগ কি হবে? মনের যুগ। ঠিক আছে। তো এই যে একটি হচ্ছে কি সমসমান পদ, এই পদটি হচ্ছে সমসমান পদ, এবং সেই সমসমান পদের পূর্বের যে পদটি থাকবে সেই পদকে বলা হচ্ছে পূর্ব পদ। আর পরের যে পদটি থাকবে সেই পদকে বলা হয় পরপদ বা উত্তর পদ। আশা করছি ছাত্রছাত্রীরা সমাসের প্রথম ধাপটি আলোচনা তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। তারপর আবার আমি বলে দিচ্ছি, সমাস হচ্ছে দুই বা তার ততোধিক পদ যখন কি হয়? এক পদে পরিণত হয়। দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। আর সেই সমাসবদ্ধ পদের যখন অর্থ বিশ্লেষণ করা হয় বা বিন্যাস করা হয় তখন তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর যে পদগুলো নিয়ে কি হয়েছে, যে পদগুলো নিয়ে সমাস গঠিত হয় তাকে বলা হয় সমসমান পদ। আর যে পদগুলো একত্রে মিলে সমাস গঠিত হয়েছে, তাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই সমাসবদ্ধ পদের পূর্বের পদকে বলা হচ্ছে এটি হচ্ছে একটি সমাসবদ্ধ পদ। ঠিক আছে। সেই সমাসবদ্ধ পদের পূর্বের পদকে বলা হচ্ছে পূর্বপদ, আর পরের পদকে বলা হচ্ছে পরপদ বা উত্তর পদ। ঠিক আছে। এখন আমরা আলোচনায় যাব সমাস কত প্রকার ও কি কি। সমাস হচ্ছে 6 প্রকার। প্রথমত হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে দ্বিগু সমাস। তারপর হচ্ছে তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে কর্মধারয় সমাস। পঞ্চমত হচ্ছে অব্যয়ী ভাব সমাস। ষষ্ঠত হচ্ছে বহুব্রী সমাস। এই সমাসকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস যে সমাসের পূর্বপদ এবং উত্তরপদ দুটি পদের গুরুত্ব সমান থাকে সেই পদকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বা এটাও বলতে পারি, সংক্ষেপে এটাও বলতে পারি যে দুটি বিপরীত পদের মিলনকেই বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি উদাহরণস্বরূপ কিছু দেখিয়ে দিচ্ছি।
যেমন রবি শশী, কি হবে? রবি ও শশী উভয় পদই সেখানে সমানভাবে প্রাধান্য পাবে। পূর্বপদ এবং পরপদ দুটা পদই সমানভাবে প্রাধান্য পাবে, সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সেখানে রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য আর শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। ছাত্রছাত্রীরা তোমরা একথা মাথায় রাখবে যে এই রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে কখনো কখনো সংক্ষেপে বলে থাকি রবি ঠাকুর। সেই রবি হচ্ছে বৈদীর্ঘিকার রবি, ঠিক আছে? আর বৈরসিকার রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো সূর্য আর শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ বা চন্দ্র। তো সূর্য ও চন্দ্র। আর যখন আমরা দ্বন্দ্ব সমাস করব, যখন আমরা সেই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যখন আমরা সেটি ব্যাস বাক্যে পরিণত করব, তখন পরিণত করতে গিয়ে আমরা একটি সংযোজক অব্যয় যুক্ত করব। সেই সংযোজক অব্যয়টি হচ্ছে সংযুক্ত অ, ঠিক আছে? যেমন পিতা মাতা, পিতা মাতা, অনুরূপ পিতা ও মাতা। যেমন ভাই বোন, ভাই ও বোন, ঠিক আছে? যেমন রাজা রানী, রাজা রানী, কি হবে? রাজা ও রানী। এভাবে থাকবে তোমাদের দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? শুধু যখন ব্যাস বাক্যে সেই দ্বন্দ্ব সমাসকে যখন ব্যাস বাক্যে পরিণত করবে, তখন মাঝে একটা সংযোজক অব্যয় যুক্ত করবে, আর সংযোজক অব্যয় যুক্ত করাতেই সেই সমাসটি দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা আলোচনা করব দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে যে সমাসের পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ থাকবে এবং পরপদ বিশেষ্য থাকবে এবং ব্যাস বাক্যে পরিণত হওয়ার সময় সেটি সমাহার শব্দটি থাকবে। সেই সমাসকে বলা হবে দ্বিগু সমাস। কি বলেছি? যে সমাসের পূর্বপদ বিশেষণ থাকবে, পরপদ বিশেষ্য থাকবে এবং ব্যাস বাক্যে পরিণত হওয়ার পর সেটি একটা সমাহার শব্দ থাকবে, সেই সমাসকে বলা হচ্ছে দ্বিগু সমাস। বা সংক্ষেপে এটাও বলতে পারি যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক থাকে সেই সমাসকে বলা হয় দ্বিগু সমাস। যেমন দেখো, ত্রিনয়ন, ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। এখন ত্রি মানে কি? তিন। পূর্বপদ কি আছে? পূর্বপদ সংখ্যাবাচক আছে। আমরা এটাও বলতে পারি তিনও লিখতে পারি আর ত্রিও লিখতে পারি। ত্রি নয়নের সমাহার, ঠিক আছে? তারপর দেখো নবরত্ন, নবরত্ন, নব মানে হচ্ছে নয় আর রত্ন মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে? তো কি হবে? নব শব্দের অর্থ হচ্ছে নয়, পূর্বপদ কি আছে? সংখ্যাবাচক আছে। তারপর আমরা লিখব নব রত্নের সমাহার, ঠিক আছে? প্রতিটা দ্বিগু সমাসে সেভাবে সমাহার যুক্ত থাকবে, ঠিক আছে? সেই সমাসবদ্ধ পদ যখন ব্যাস বাক্যে পরিণত হবে তখন
সেই দ্বিগু সমাসের ক্ষেত্রে একটি সমাহার পদটি থাকবে। ঠিক আছে, তারপর যেমন ত্রিফলা, ত্রিফলার সমাহার। তারপর দেখো যেমন চৌরাস্তা, চৌ মানে হচ্ছে চার বা চারটি রাস্তার সমাহার হচ্ছে চৌরাস্তা। ঠিক আছে ছাত্রছাত্রীরা, দ্বিগু সমাস আলোচনা শেষ। তারপর আসলাম আমরা তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলেছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় সেই সমাসকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। যে সমাসের পূর্বপদ, সমাসবদ্ধ পদের পূর্বের পদকে বলা হয় পূর্বপদ। ঠিক আছে, অর্থাৎ যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় সেই সমাসকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসকে কারকের বিভক্তি অনুযায়ী ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেই তৎপুরুষ সমাসের মূলত ভাগ হচ্ছে 9টি। তো এই তৎপুরুষ সমাসকে কারকের বিভক্তি অনুযায়ী ভাগ করা হয়েছে। আর সমাসের সংজ্ঞায় বলেছে, অর্থাৎ তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলেছে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় সেই সমাসকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন দেখো রথ দেখা, কি হবে? রথ কে দেখা। তো এখানে দেখো আমি বলেছি সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় সেই সমাসটি হচ্ছে তৎপুরুষ সমাস। এখানে দেখো রথ হচ্ছে পূর্বপদ আর দেখা হচ্ছে পরপদ, আর সেখানে কি আছে? একটা কে বিভক্তি আছে, সেই কে বিভক্তি লোপ পেয়ে কি হয়েছে? রথ দেখা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো বিদেশাগত, কি হবে? বিদেশ হইতে বা থেকে, বিদেশ হইতে বা থেকে আগত হবে বিদেশাগত। ঠিক আছে, এখানে দেখো এখানে তৃতীয়া বিভক্তি রূপ পেয়েছে, এখানে দ্বিতীয় বিভক্তি রূপ পেয়েছে, কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এখানে দেখো বিদেশাগত, বিদেশ হইতে আগত, এখানে বিভক্তি রূপ পেয়েছে হইতে। সেই হইতে বিভক্তি রূপে হইতে কোন বিভক্তিতে আছে? সেই তৃতীয়া বিভক্তিতে আছে, তাই আমরা এটা লিখব তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে, যে সমাসে তৃতীয়া বিভক্তি লোপ পায় সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। যে সমাসে দ্বিতীয় বিভক্তি লোপ পায়, যে সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় সেই সমাসটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পায় সেই সমাসটি হবে তৃতীয় তৎপুরুষ সমাস। সেইভাবে কারকের বিভক্তি অনুযায়ী আমাদের এই তৎপুরুষ সমাসকে ভাগ করা হয়েছে। এখানে কি পেয়েছে? বিদেশ হইতে আগত, অর্থাৎ হইতে আছে কোন বিভক্তিতে? তৃতীয়া বিভক্তিতে, তাই সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপর দেখো দেব মন্দির, তারপর আরেকটা দেই রাজপুত্র। তো দেব মন্দির কি হবে? দেবতার জন্য মন্দির। দেবতার জন্য মন্দির, সেটা কি হচ্ছে? এখানে
চতুর্থী বিভক্তি লোপ পেয়েছে, তাই সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন রাজপুত্র, রাজার, সরি ছাত্রছাত্রীরা, সেখানে আমি ভুলবশত আরেকটি বলে দিয়েছিলাম, রাজপুত্র রাজার পুত্র। এখানে কি আছে? রাজপুত্র অর্থাৎ হবে রাজার পুত্র। তো রাজার এখানে কোন বিভক্তি লোপ পেয়েছে? র বিভক্তি লোপ পেয়েছে। র বিভক্তি কোথায় আছে? ষষ্ঠীতে আছে। যেমন লাঠি খেলা, লাঠি খেলা কি হবে? লাঠি, লাঠি দ্বারা খেলা, লাঠি দ্বারা খেলা অর্থাৎ দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তি। আমি পূর্বে আমার বলা হয়নি, লাঠি দ্বারা খেলা, দ্বারা দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তি। তো তৃতীয় হবে, তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে। লাঠি, লাঠি খেলা কি হবে? লাঠি দ্বারা খেলা অর্থাৎ সেখানে তৃতীয়তে দ্বারা বিভক্তি লোপে হয়েছে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপর সেখানে আছে রাজপুত্র, রাজার পুত্র, সেখানে র বিভক্তি লোপ পেয়েছে, সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর বিলাত ফেরত, বিলাত ফেরত বা বিদেশে আগত হবে বিদেশ হইতে আগত, বিদেশ হইতে আগত কি হবে? এখানে কি আছে? তৃতীয় পঞ্চমী বিভক্তি আছে, পঞ্চমী হইতে থেকেছে, পঞ্চমী বিভক্তি লোপ পেয়েছে, তাই সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর থেকে গেল সপ্তমী, সপ্তমী হচ্ছে সাহিত্য সম্রাট। যেমন সাহিত্য, সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট কি হবে? সাহিত্যে সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে কি বলা হয়? সাহিত্যে সম্রাট। এখানে কি বিভক্তি লোপ পেয়েছে? এখানে এ বিভক্তি ছিল, এই এ বিভক্তি লোপ পেয়েছে। এই এ বিভক্তিটা লোপে কি হয়েছে? সাহিত্য সম্রাট হয়েছে। এ কোন বিভক্তিতে আছে? সপ্তমীতে আছে, তাই সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে? এছাড়া আরও 3টি ভাগ আছে, সেগুলো তোমাদের এখন আলোচনার বিষয় নয়, তাই আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এই হয়ে গেল আমাদের তৎপুরুষ সমাস। তারপর আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলেছে যে সমাসের পূর্বপদ বিশেষ্য, উভয়পদ বিশেষ্য কিংবা উভয়পদ বিশেষণ না হয় পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ বা পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য থাকবে, এই পদকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে? যেমন রাজর্ষি, যেমন মহারাজা, মহারাজা, যেমন কাঁচা মিটে, দেখো রাজর্ষি, রাজর্ষি অর্থাৎ যিনি রাজা তিনি ঋষি। এখানে পূর্বপদ অর্থাৎ আমি এটা সন্ধির মতো দেখিয়ে দিচ্ছি, রাজ যোগ ঋষি। ঠিক আছে? সন্ধি হচ্ছে দুটি বর্ণের মিলন আর সমাস হচ্ছে দুই বা তার থেকে বেশি পদের মিলন। ঠিক আছে? অর্থাৎ রাজ অর্থাৎ রাজা আর ঋষি। ঠিক আছে? রাজাকে ঋষির, রাজা হচ্ছে এখানে বিশেষ্য আর সেই ঋষিও হচ্ছে এখানে বিশেষ্য, দুটা পদই এখানে কি আছে? বিশেষ্য আছে। তারপর মহারাজা, মহান যে রাজা। ঠিক আছে?
সে এখানে কি আছে, সেই রাজা হচ্ছে বিশেষ্য আর সেই মহানতা হচ্ছে তার গুণ, অর্থাৎ পূর্বপদ বিশেষণ আছে আর পরপদ আছে বিশেষ্য। ঠিক আছে, তারপর কাঁচা মিটে, কাঁচা অথচ মিটে, দুটি একটি বস্তুর দুটি গুণ। ঠিক আছে, তো দুটি পদই কি এখানে আছে, দুটি পদই আছে এখানে বিশেষণ। তো দুটি পদই যদি বিশেষণ হয় তবেও সেটা হবে কর্মদ্বারয় সমাস। যেমন সুপরামর্শ, পূর্বপদ আছে সু, পরপদ আছে পরামর্শ। তো দুটি পদই কি আছে এখানে বিশেষণ আছে, সু যে পরামর্শ, সুপরামর্শ। আশা করছি ছাত্রছাত্রীরা কর্মদ্বারয় সমাস নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। এখন আমি আলোচনায় যাচ্ছি অব্যয়ী ভাব সমাস। অব্যয়ীভাব সমাসে বলেছে যে সমাসে পূর্বপদ অব্যয় থাকবে এবং সমাসবদ্ধ পদে পরিণত হওয়ার পর সেই অব্যয়টি প্রাধান্য পায় সেই সমাসকে বলা হয় অব্যয়ীভাব সমাস। অর্থাৎ অব্যয়টাকেই পরপদে অব্যয়টাই প্রধান হয়ে প্রতীয়মান হয় সেই সমাসকেই বলা হয় অব্যয়ীভাব সমাস। পূর্বপদ অব্যয় থাকবে এবং সমাসবদ্ধ হওয়ার পর সেই অব্যয়টাই কি হবে, অব্যয়টাই প্রধান রূপে প্রতীয়মান হবে, সেই পদটাই হচ্ছে, সেই সমাসটিকেই বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখো সেই অব্যয়ীভাব সমাসটিকে চেনার একটা উপায় বলে দিচ্ছি। যেমন উপসর্গ, প্রথমে উপসর্গ কিংবা অব্যয় থাকবে। তার পূর্বে বলেনি অব্যয় হচ্ছে যে পদের কোনো রকমের পরিবর্তন হয় না সেই পদকে বলা হয় অব্যয়। ঠিক আছে, অব্যয় থাকবে, তার সাথে থাকবে একটা বিশেষ্য। ঠিক আছে, এবং কি হবে, 2 নম্বর নিয়মে হচ্ছে পরপদে অর্থের প্রাধান্য পায়। ঠিক আছে, সেই সমাসটাই হবে অব্যয়ীভাব সমাস। তখন আমি দেখি যেমন উপকূল, সেই উপরটা হচ্ছে একটা উপসর্গ আর সে কুলটা হচ্ছে কি, কুলটা হচ্ছে এখানে বিশেষ্য। ঠিক আছে, কি হবে, এই যখন উপ থাকবে, যে সমাসের মধ্যে আমরা দেখব উপ আছে, সেই উপসর্গটা দেখলেই পরে আমরা বুঝে নেব সেই সমাসটি অব্যয়ীভাব সমাস হবে। এই উপসর্গযুক্ত যে অব্যয়ীভাব সমাস, সেই সমাসকে আমরা সাদৃশ্য কিংবা সমীপ্য দিয়ে অব্যয়ীভাব সমাস করব। সমীপে দিয়ে আমরা কি করব, অব্যয়ীভাব সমাস নির্ণয় করব। যেমন বলেছে উপকূল, উপকূল কি হবে, কুলের সমীপে। অর্থাৎ পূর্বপদ কি আছে, পূর্বপদে কি আছে, উপসর্গ অর্থাৎ অব্যয় আছে, উপসর্গ আছে, তারপর কি আছে, বিশেষ্য আছে, এবং যখন সেটা ব্যাস বাক্যে পরিণত সমীপে হবে
যখন সেটা ব্যাস বাক্যে পরিণত হয়ে যাবে তখন সেটা অব্যয়টাই সেখানে প্রধান রূপে প্রতীয়মান হবে। দেখো, আর আমরা যখন সেটা কি করব, উপকূল পাবো, তখন সেটা আমরা কি লিখব, কুলের সমীপে লিখব। যেমন উপকণ্ঠ আছে, উপকণ্ঠ যেমন কণ্ঠের সমীপে। তারপর যেমন আছে উপনগরী, নগরীর সমীপে। এইভাবে যেমন কণ্ঠ, কুল, নগরী এইভাবে যদি থাকে তখন আমরা কি করব, সমীপে দিয়ে অব্যয়ীভাব সমাস নির্ণয় করব। ঠিক আছে, যেমন আরও বলছি, এখন সাদৃশ্য দিয়ে বলবো, কিন্তু সেই সাদৃশ্যবাচক যে অব্যয়ীভাব আছে সেই অব্যয়ীভাব সমাসেও কি থাকবে, উপ থাকবে। দেখো, এই যে উপকূল, উপকণ্ঠ, উপনগরী এগুলো থাকলে পরে বুঝে নেবে সেগুলো আমরা যখন ব্যাস বাক্যে পরিণত করব তখন সেটা সমীপে দিয়ে ব্যাস বাক্যে পরিণত করব। ঠিক আছে, যেমন আরও লিখে দিচ্ছি, উপগ্রহ, উপদ্বীপ, উপবন। এখানে দেখো, পূর্বেও বলেছিলাম উপযুক্ত যদি উপসর্গ থাকে, পূর্বপদে যদি এই উপসর্গ থাকে তবে সেই পদটা আমরা সহজেই বুঝে নেব সেটা অব্যয়ীভাব সমাস হবে। আর সেই অব্যয়ীভাব সমাসের এই যে গ্রহ, দ্বীপ, বন এগুলো এইভাবে যদি থাকে তবে সেই সমাসটা আমরা যখন ব্যাস বাক্যে পরিণত করব তখন আমরা সেই সাদৃশ্য দিয়ে করব। ঠিক আছে, যেমন উপগ্রহ পরপরটাই সেখানে প্রধান হয়ে প্রতীয়মান হয়, যেমন দ্বীপ আছে, বন আছে, তাই আমরা লিখব গ্রহের সাদৃশ্য। সাদৃশ্য মানে সেই গ্রহের সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে মতো, পুরোপুরি গ্রহ নয়, গ্রহের মতো, গ্রহের সাদৃশ্য। যেমন দ্বীপ, উপদ্বীপ, তো কি হবে, যেহেতু পরপরটাই প্রধান তাই আমি লিখছি দ্বীপের সাদৃশ্য। তারপরে দেখছি বন, সেই বনটাই যেহেতু প্রধান তাই আমি লিখছি বনের সাদৃশ্য। ঠিক আছে, তারপর আরও উদাহরণ, আরও কিছু দেখিয়ে দিচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যেমন উপসর্গযুক্ত যদি কোনো সমাস থাকে, পূর্বপদে যদি উপসর্গযুক্ত যদি কোনো সমাস থাকে তবে সেই সমাসটি হবে আবার অব্যয়ীভাব সমান, যেমন আজীবন। আর আমরা যখন যেমন আকণ্ঠ, ঠিক আছে, আমরা এই আজ যদি উপসর্গযুক্ত কোনো সমাস দেখি আর সেই সমাসকে যখন আমরা ব্যাস বাক্যে পরিণত করব তখন আমরা পর্যন্ত যোগ করব। আর উপসর্গযুক্ত যদি কোনো সমাস থাকে তবে আমরা সহজেই বুঝে নেব সেই সমাসটিও হবে অব্যয়ীভাব সমাস। যেমন কি আছে, আজীবন, যেহেতু পরপদ প্রাধান্য পেয়েছে সেই সমাসে তাই পরপদটাকেই আমি লিখছি জীবন পর্যন্ত। আর তারপর কি বলেছে, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে, তারপর আরেকটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যেমন যথাশক্তি, যথাশক্তি, যেমন যথাসাধ্য। এই পূর্বপদে যদি যথা থাকে, ঠিক আছে, পূর্বপদটি যদি যথা থাকে তবেও আমরা বুঝে নেব সেই সমাসটি হবে অব্যয়ীভাব সমাস। আর যেহেতু আমরা সমাসের সংজ্ঞায় পেয়েছি পরপরটাই কি হয়েছে, প্রধান রূপে প্রতীয়মান হয়েছে, তাই
আমরা সেই সমাসটাকে আমরা কি লিখব, যেহেতু শক্তি এখানে পরপরটা প্রধান, আর আমরা যথাযুক্ত যে অব্যয়ী বা যথাযুক্ত যে সমাস থাকবে সেই সমাসটাই আমরা বুঝে নেব, সেটা হবে অব্যয়ীভাব সমাস। আর সেই সমাসটাকে যখন আমরা ব্যাস বাক্যে পরিণত করব তখন আমরা লিখব অতিক্রম না করে। ঠিক আছে, অর্থাৎ কি হবে, যেহেতু পরপরটা সেখানে প্রধান তাই লিখছি শক্তিকে অতিক্রম না করে। ঠিক আছে, অর্থাৎ তোমার যতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে, সাধ্য আছে, সেই সাধ্যকে কখনোই তুমি অতিক্রম করে যেতে পারবে না, অর্থাৎ যথা শক্তি। ঠিক আছে, তো আমরা যথাযুক্ত যদি এভাবে পূর্বপদে যথা থাকে তবে সেই সমাসটিও আমরা বুঝে নেব সেটা অব্যয়ীভাব সমাস হবে। যেমন যথাসাধ্য কি হবে, সাধ্যকে অতিক্রম না করে। সাধ্যকে অতিক্রম না করে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আশা করছি অব্যয়ীভাব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি। তারপর আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। বহুব্রীহি সমাস বলেছে যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সেই সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। ঠিক আছে, যেমন নীলাম্বর, যেমন দশানন, যেমন পীতাম্বর, যেমন বীণাপাণি। নীলাম্বর হচ্ছেন শিব, অর্থাৎ আমি পূর্বে বলেছি যে সমাসে নীলাম্বর নীলকণ্ঠ, আমি সমাসের পূর্বে বলেছি যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদে সেই অন্য কোনো অর্থ প্রাধান্য পায় সেই সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন দেখো নীলকণ্ঠ, আমরা জানি নীল মানে তো সেটা হচ্ছে রং, আর কণ্ঠ শব্দের অর্থ হচ্ছে গলা। পূর্বপদ আছে নীল, পরপদ আছে কণ্ঠ, কিন্তু সেখানে কি হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থ সেখানে প্রাধান্য পায়নি, সেখানে অন্য কোনো অর্থ প্রাধান্য পেয়েছে, নীলকণ্ঠ বলা হয় শিবকে। ঠিক আছে, তাই আমি লিখব নীল কণ্ঠ যাহার। তারপর হচ্ছে দশানন, দশ যোগ আনন। এখানে একটা কথা আছে, পূর্বপদ কি আছে, সংখ্যাবাচক আছে, কিন্তু সেখানে কি হবে, সেখানে সেটা দ্বিগু সমাস হবে না, সেখানে এটা হবে বহুব্রীহি সমাস। কেন, সেখানে দশানন বলতে কি বোঝাচ্ছে, রাবণকে বোঝাচ্ছে, অর্থাৎ রাবণের 10টি মাথা। ঠিক আছে, এখানে রাবণকে বোঝাচ্ছে, অর্থাৎ আমি পূর্বেই বলেছি সংজ্ঞায় বলেছে যে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য অর্থ প্রাধান্য পাবে সেই সমাসকে বলা হবে অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। যেমন দশ আনন, দশ আনন যাহার। যেমন পীতাম্বর, পীতাম্বর হচ্ছেন কৃষ্ণ, বীণাপাণি হচ্ছেন সরস্বতী, তো ভগবান কৃষ্ণকে বলা হয় পীতাম্বর। ঠিক আছে, তো আমি লিখব পীত অম্বর যাহার। তারপর বীণাপাণি, বীণাপাণি বলা হয় দেবী সরস্বতীকে, তাই আমি লিখব
বিনা পানিতে জাহাজ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বহুব্রীহি সমাস। আশা করছি ছাত্রছাত্রীরা তোমাদেরকে খুব সংক্ষেপে আমি বোঝাতে পেরেছি, কারণ সমাসের বিশ্লেষণ অনেক বেশি, এক একটা সমাস নিয়ে আলোচনা করতে অনেকগুলো সময় লাগবে। আর যেহেতু তোমরা এবার প্রথমবার পেয়েছো, তাই এতগুলো গভীরে যাওয়ার প্রয়োজন নেই। যখন তোমরা পরবর্তী ক্লাসগুলোতে উত্তীর্ণ হয়ে যাবে, তখন সেই ক্লাসগুলোতে আরও বেশি আলোচনা করা হবে। আর আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে ফোন করবে। আজকের জন্য আমাদের আলোচনা এতটুকু। ধন্যবাদ সবাইকে।